হ্যালো গাইস, আমি মুক্তা চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজছে সকাল ওই 7:30 মতন। আমরা 7টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। তো উঠে আমি প্রথমে যেটা করি, প্রথমেই আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসি ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আজকে বানাবো আমি চা, এবং চায়ের সাথে হচ্ছে বাটার টোস্ট। তো আমি প্রথমে এই চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে কড়াইটা বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমার এখানে তো কোনো তাওয়া নেই ব্রেড শেকার জন্য, তো সেই কারণের জন্য আমি কড়াইতেই করি। নিজেদের রাজ্য ছেড়ে এসে অন্য একটা রাজ্যে এরকমভাবে থাকা এবং সেখানে সংসারের সমস্ত জিনিসপত্র একটু একটু করে কেনা, এটার মধ্যেও একটা মজা আছে। তো কিনবো সবকিছু ধীরে ধীরে। আমার এখানে ব্রাউন ব্রেডগুলো বার করে নিয়েছি, এবার এগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি শেকার জন্য। আর চা ওদিকে মোটামুটি হয়ে গেছে, তো চা পাতা তো দিয়েই দিলাম। এবার ব্রেডগুলোকে একটু ভালো করে সেঁকে নেব। সেঁকে নিয়ে এবার চাটা ঢেলে নেব। চলো এবার চাটা ঢালি। আর এখানে সত্যি কথা বলতে কি, প্রথমে যখন এসেছি কিছুই ছিল না, একটু কড়াই, একটা হাঁড়ি, জাস্ট এরকমই ছিল। তো ধীরে ধীরে সব একটু একটু করে জিনিস একটা একটা করে সংসারে বাড়ছে, তো সেটাও ভালো লাগছে। ব্রেডগুলো সেঁকা হয়ে গেছে, চাটাও ঢালা হয়ে গেছে। এবার ব্রেডে আমি একটু চলো বাটার লাগিয়ে নিই। তো বাটারগুলো যেহেতু ফ্রিজে ছিল সেই কারণের জন্য একটুখানি শক্ত হয়েছিল। আর ব্রেডটা যেহেতু গরম আছে, এক্ষুনি সেখানে নামালাম, তো ভাবলাম যে ঠিক আছে ওর মধ্যে দিয়ে একটু চাপা দিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে বাটারটা নরম হয়ে যাবে। নিজের বাড়ির সমস্ত চেনা জিনিসগুলোকে ছেড়ে যখন এখানে এসেছি না, একটু কষ্টই হচ্ছিল সত্যি বলতে। কষ্ট হওয়াটা স্বাভাবিকই। এই দেখো কথা বলতে বলতে ব্রেডের এই যে মাখনগুলো সেটা কিন্তু নরম হয়ে গেছে, আমি সব দিকে স্প্রেড করে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে তারপরে না এখানে এসে খুব কষ্ট হতো যে একটা ফ্রিজ নেই, কিচ্ছু নেই। এখানে তো আমাকে কেউ গুছিয়ে দেবে না, আমাকে নিজেকেই সব কিছু গোছাতে হবে। তো ধীরে ধীরে যেটা আমার দরকারি জিনিস সেই জিনিসগুলো আগে কেনার চেষ্টা করছি। একটা ফ্রিজ না হলে তো হয়ই না, কেননা খাবার দাবার সবজিপাতি রাখতে প্রচণ্ড অসুবিধা। তো সেই কারণের জন্য ফ্রিজ, একটু গরমে ভালো করে ঘুমানোর জন্য একটা কুলার, এগুলো তো বেসিক আমাদের চাহিদা। তো সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে করে কিনলাম। চা আর বাটার টোস্ট রেডি, এটা আবার দিয়ে দিলাম, ও এবার ধীরে ধীরে খাক। বাজারে এসেছিলাম, এখন আবার বাড়ি ফেরত যাচ্ছি। রান্নার কয়েকটা টুকিটাকি জিনিসপত্র নেওয়ার ছিল, তো সেগুলো নেওয়া হয়ে গেছে। আর বাইরে এত পরিমাণ রোদ, ঘরের ভেতরে থাকলে বোঝাই যায় না যে বাইরে এত পরিমাণ টেম্পারেচার চলছে। আমাদের বাড়ি থেকে মার্কেট খুব বেশি দূরে না, মার্কেট বলতে কি ওই দোকান টোকানগুলো। তো প্রায় চলেই এসেছি, এই রাস্তাটা পেরোলেই আমাদের বাড়ি। তো চলো যাই। অনেকদিন ধরে আম কিনবো কিনবো করে ভাবছি, কিন্তু আম আর কেনা হচ্ছে না, কারণ একদিন কিনেছিলাম টক আম হয়েছিল, সেই ভয়ের চোটে আর আম কিনে নিই, যে কদিন যাক একটু মিষ্টি হোক তারপরে আম কিনবো। বাড়িতে ফোন করলেই শুনছি আম খাচ্ছে, জাম খাচ্ছে, কাঁঠাল খাচ্ছে, লিচু খাচ্ছে, কিন্তু এখানে তো অত ভ্যারাইটিস ফল পাওয়া যায় না। তো বাজার থেকে আম কিনে এনে অমনি অন্য কোনো কাজ করিনি, হাত মুখটা ধুয়ে আম ধুয়ে নিয়েই বসে গেছি যে চলো আগে আম খাই তারপরে অন্য কথা। খুব টেস্টি, ওর এই আমটা খুব পছন্দ হয়েছে। পশ্চিমবঙ্গের লোক জানতাম যে ভারতবর্ষে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আম বিখ্যাত। বিশেষ করে আমাদের মালদা জেলায় খোঁজলাম বিখ্যাত, আমাদের দিকে হিমসাগর, ল্যাংড়া। কিন্তু এই আমটা নাম হচ্ছে কেশর আম। মূলত এই আমটা আসে গুজরাট থেকে। গুজরাটের এই কেশর আম যে এত সুন্দর টেস্ট জানতাম না। আমি যখন অফিসে যাই তখন লড়াই হয়ে যায়, আমি বলি আমাদের জেলার আম বিখ্যাত ভালো, কিন্তু না, ভালো আরও ভালো আছে আর কি, ভালোর শেষ নেই। তো আমি ইউপিতে একবার গিয়েছিলাম, লখনৌতে আমের সিজনে, সেখানেও প্রচুর রকমের আম পাওয়া যায় ইউপিতেও। তো আমাদের এই গুজরাটের আম কিন্তু খুব সুন্দর টেস্ট। এখানে আমের দাম হচ্ছে 1 কিলো সেই কেশর আম 150 টাকা কিলো, আর কি 150 টাকা কিলো। দামটা তুলনামূলক একটু বেশি আমাদের ওই চত্বর থেকে। হিমসাগর তুমি 40-50 টাকা পেয়ে যাবে। এখানে দেখো এই আমটা গুজরাট থেকে এখানে এসেছে, গুজরাটে গেলে আরেকটু কম খরচা বেশি না। হ্যাঁ, হয়তো ওখানে কম করতে পারো। আমরা তো রাজস্থানে বসে গুজরাটের আম খাচ্ছি। সব ভালো টেস্ট, একটুকু আঁশ নেই, একটুকু একদম সত্যি কেশরের মতো, পিওর পুরো একদম। রংটাও কেশরের মতন, আর ওইও। একটা আম দাও, আমটা দেখাই। দেখো আমগুলো কিন্তু সাইজ কিন্তু খুব সুন্দর সুন্দর সাইজ, বেশি বড়ও না, কালারফুল, হ্যাঁ, আর বেশি ছোটও না। আমি প্যাকেটগুলো দেখলাম, যেগুলো কাছাকাছি একদম, মানে কি বলবো, অনেকটা মানে এইরকম আমটা আমাদের দিকে হয় না, আম্রপলি আমটা আছে না, আমাদের আম্রপলি আমটা কিন্তু একটু চিকনো হয়, ভালো আমটা। কিন্তু এই আমটা দেখো পুরো ফ্রেশ হিমসাগরের মতো, খুব মিষ্টি।
হ্যাঁ, হিমসাগরে যেরকম ওই ভিতরে খালি মাংস থাকে, এই আমটারও সেরকম শ্বাস থাকে, মানে ওই আঁশটা থাকে না, সেটাই বলছি। এটা একদম অ্যাজ ইট ইজ। হ্যাঁ, ওটা বলছে। আমি হচ্ছি আটি প্রিয়, এই আমার হচ্ছে আটি এখানে পড়ে আছে। 5টা আম এনেছিলাম আজকে, একটা কাটলাম আর এই 4টে রয়েছে। বাচ্চা এখন বিকেল 5টা, ও তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল, ওর সেকেন্ড শিফট চলছে। আর আমি এদিকে এগুলো রোদে দিয়েছিলাম, আর সেগুলো রোদ থেকে তুলে আনলাম, তুলে নিয়ে এবার যার যার জায়গায় সেগুলোকে এবার রাখবো। আম তেলের ব্যাপারটা কি হয়েছে জানো তো, মানে অনেকদিন আম তেল খাইনি তো, আর এইখানে মানে আচার টাচার অনেকদিন ভালো করে কিছু খাইনি তো, আম তেলটা দিয়েছি, এত ভালো হয়েছে যে আমি মনে হয় এই নিয়ে 4 দফা হলো এর ভিতরে আম দিচ্ছি। মানে আম দিই শেষ হয়ে যায়, আম দিই শেষ হয়ে যায়। তো ভাবলাম যে আমের সিজন থাকতে থাকতে আরো কটা আম এর মধ্যে দিয়ে রাখি, নাহলে সারা বছর তো হবে না। তো সেই যেমন ভাবা তেমনই কাজ, তাই আবার দিলাম। আর এটা হচ্ছে আমার তেঁতুলের বয়াম। তো আমরা হচ্ছে যেহেতু বাঙাল, আমরা নানা রকম টক খাই। তো পুঁটি মাছের টক, চিংড়ি মাছের টক, নানা রকম টক খাই। তো যখন এই মাছটা আনি বা ফুচকা খেতেও খুব ভালো লাগে, তখন এই তেঁতুলের জল টল গুলন করা। এখানে ফুচকা না তোমার খেয়ে কোনো মজা নেই, তার কারণ হচ্ছে এখানে ঘুগনিওয়ালা ফুচকা পাওয়া যায়, তো যেটা খেতে আমার একটু ভালো লাগে না। তো তাই আমি তেঁতুল কিনে তেঁতুলটা এইভাবে সব ছাড়িয়ে টাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো অনেকদিন রোদ দেওয়া হয়নি, আজকে তাই বের করেছিলাম, রোদ দিয়েছিলাম, রোদ দিয়ে আবার এই যে ভরে দিলাম, আবার কিছুদিন পরে বের করবো, আবার রোদ দেবো। আমার তেঁতুলের তো বন্দোবস্ত করে নিলাম, এবার নিজের একটু খাওয়ার বন্দোবস্ত করি। ফ্রিজে কয়েক টুকরো কাটা তরমুজ ছিল, সেগুলো বের করেছি। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে চলো, টাটা।